আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে মেইনলি আমরা যেটা বলবো সেটা হলো লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্ট আর অ্যামিলোজেনেসিস থেকে ভাইভার মধ্যে কী কী কোয়েশ্চেন করে। হ্যাঁ, তো ভাইভা আসলে এটা কার্ডেরও হতে পারে, টার্মেরও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেরও হতে পারে। তো আমি জাস্ট কোয়েশ্চেনগুলো বলে দিতে যাচ্ছি, স্পেশালি আমাদের কলেজের রুমা ম্যাম যে ওনার কোয়েশ্চেনগুলো জাস্ট বলে যাচ্ছি, যেহেতু এটা শুধুমাত্র ভাইভা কোয়েশ্চেন। তো ভাইভা কোয়েশ্চেনের অ্যান্সারটা শর্ট করে আপনারা কীভাবে দিবেন ওইটাই এই ভিডিওতে থাকবে। আর একদম ডেসক্রিপশানে এই জিনিসটা বুঝাবো না, যেহেতু ভিডিওটা ভাইভার জন্যই। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি ডেসক্রিপশানে মানে পুরোটা চ্যাপ্টার ডেসক্রিপশানে ভালো করে বুঝিয়ে ডিটেলস সহ আরেকটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো আসেন, প্রথমে আমাদের জানতে হবে যে লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্টে কয়টা স্টেজ থাকে। তো আমরা জানি যে এখানে কিন্তু আমাদের 6টা স্টেজ থাকে। হ্যাঁ, এখন এই 6টা স্টেজকে আবার আমরা এভাবে ভাগ করতে পারি যে প্রি সেক্রেটারি, সেক্রেটারি আর পোস্ট সেক্রেটারি। ঠিক আছে, তো এখন আসেন প্রি সেক্রেটারি স্টেজের মধ্যে কী কী পড়েছে। প্রি সেক্রেটারি স্টেজের মধ্যে প্রথমে মরফোজেনিক স্টেজ আর অর্গানাইজিং স্টেজ, সেক্রেটারির মধ্যে ফর্মেটিভ স্টেজ, আর পোস্ট সেক্রেটারির মধ্যে ম্যাচুরেটিভ, প্রোটেক্টিভ, ডেসমোলাইটিক। এতটুকু তো আপনাকে মাস্ট জানতেই হবে। ঠিক আছে, আপনারা জানেন যে এই অ্যামিলোব্লাস্ট বা লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্ট জিনিসটা কাকে বলে এটা একটু দেখতে পারেন, উপরে কিন্তু সংজ্ঞাটা লেখা আছে। এটা ম্যান্ডেটরি না বা এটা ধরেও না। এখন আসেন, এটা যেহেতু পড়া শুরু করেছে তো এখানে একটা জিনিস জিজ্ঞেস করে যে আমাদের এই যে লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্ট পড়তেছি, অর্থাৎ কি অ্যামিলোব্লাস্ট সেল থেকে আমাদের মেইনলি এনামেলটা কিভাবে তৈরি হবে, অর্থাৎ অ্যামিলোজেনেসিস প্রসিডিউরে এনামেলটা কিভাবে ফর্ম হবে সেই প্রসিডিউরটাই আমরা এখানে পড়বো। তো এখানে একটা জিনিস জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো যে অ্যামিলোব্লাস্ট যেটা তৈরি হচ্ছে, তো এখানে এনামেলটা আসলে কোথা থেকে শুরু হচ্ছে আর কোন পর্যন্ত যাচ্ছে। তো এটা হবে টিপ অফ দ্য কাস্প থেকে। হ্যাঁ, অ্যামিলোব্লাস্টটা কোথা থেকে যাবে, টিপ অফ দ্য কাস্প, অর্থাৎ আমাদের কাস্পের একদম চূড়া যেগুলো থাকে। আর যদি ইনসাইজার টিপ বলি বা অ্যান্টেরিয়র টিপ বলি সেই ক্ষেত্রে হবে ইনসাইজাল এজ। ইনসাইজাল এজ থেকে একদম মানে বাড়তে 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 সার্ভাইকাল রিজিয়ন পর্যন্ত যাবে। তো এটা ডিরেকশনগুলো আসলে খুব জিজ্ঞেস করে, তো ডিরেকশনগুলো জেনে রাখবে। এবার আসেন আমরা একটু স্টেজগুলো সম্পর্কে জানি। যেমন আমাদের মরফোজেনিক স্টেজ যেটা আমরা বললাম একদম শুরুতে থাকে। মরফোজেনিক স্টেজের কাজ কি, জাস্ট এভাবে জেনে রাখতে পারেন যে এটা হচ্ছে আমাদের ক্রাউনের প্যাটার্নটা ডিটারমাইন করে। এটা বারবার উড়ে যাচ্ছে বাতাসে। তো ও কী করতেছে, ও হচ্ছে ক্রাউনের প্যাটার্নটা ডিটারমাইন করতেছে, এটা জাস্ট আপনারা একটু জেনে রাখতে পারেন। আর ও কী করে, আমাদের দাঁতে যে ক্রাউনটা ওর শেপটা কীরকম হবে, ওর মরফোলজিটা কীরকম হবে সব কিছু কিন্তু এই স্টেজটাই নির্ধারণ করে। এই জন্য এটার নাম হয়েছে মরফোজেনিক স্টেজ। এরপরে আসেন অর্গানাইজিং স্টেজ। আচ্ছা ভালো কথা, এখানে কিন্তু প্রথমে মনে রাখবেন যে আমাদের সেলগুলো যে থাকে ওরা কিন্তু একদম লো কলামনার প্রথম দিকে। হ্যাঁ, ওদের মাঝখানে একটা সেন্ট্রালি অর্থাৎ একদম মাঝ বরাবর একটা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, সাথে কিছু গলব্লাডার আর আমরা এখানে দেখতে পারি। আচ্ছা, তো এরপর অর্গানাইজিং স্টেজটা কি, অর্গানাইজিং স্টেজের মধ্যে আবার আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই ইম্পর্টেন্ট জিনিসটা কি সেটা হলো রেসিপ্রোকাল ইন্ডাকশন। এখন হোয়াট ইজ রেসিপ্রোকাল ইন্ডাকশন, এটা কিন্তু প্রায় জিজ্ঞেস করে। তো রেসিপ্রোকাল ইন্ডাকশন হচ্ছে একটা ইন্টারডিপেন্ডেন্সি, অর্থাৎ এনামেল আর ডেন্টিনের মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্সিটা থাকে সেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ইন্ডাকশন। এই যে দেখেন এখানে লেখা আছে দ্য ইন্টারডিপেন্ডেন্স বিটুইন অ্যামিলোব্লাস্ট অ্যান্ড ওডোন্টোব্লাস্ট ইজ রেফার টু অ্যাজ রেসিপ্রোকাল ইন্ডাকশন। হ্যাঁ, তো এটা আপনি বলার পর বলবে যে আচ্ছা এটা কি বললো তুমি বুঝায় বলো, তখন আপনি এটা বুঝায় বলবেন যে আমরা জানি যে একটা দাঁত তৈরি হওয়ার জন্য কিন্তু প্রথমে কি হয়, প্রথমে আমাদের ক্রাউন পার্টটা তৈরি হয়। এটা কিন্তু আমি টুথ ডেভেলপমেন্টেও বারবার বলেছি। তো প্রথমে ক্রাউন পার্টটা তৈরি হয়। তো ক্রাউন পার্টের মধ্যে আগে কোনটা তৈরি হয়, এনামেল নাকি ডেন্টিন? আগে অবশ্যই ডেন্টিন তৈরি হবে। ঠিক আছে, তো এই যে ডেন্টিনটা যে আগে তৈরি হচ্ছে, এই ডেন্টিনটা যদি তৈরি না হতো তাহলে কিন্তু আমাদের এনামেলটা ফর্ম হইতেই পারতো না, যার কারণে আমাদের এই ডেন্টিনের প্রতি ইন্টারডিপেন্ডেন্সিটা খুব বেশি। যে দেখেন এখানে বলেছে ডিপোজিশন অফ ডেন্টিন ইজ অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট ইন দ্য লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্ট বিকজ দ্য অ্যামিলোব্লাস্ট ক্যান অ্যাটেইন দ্য সেক্রেটারি ফাংশন। অর্থাৎ এই যে যদি ডেন্টিনটা ডিপোজিট না হতো তাহলে কিন্তু আমাদের এনামেলটা তৈরি হতে পারতো না। এই যে দেখেন এখানে ডেন্টিনের একটা লেয়ার তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আমাদের এই অ্যামিলোব্লাস্ট সেলটা ডিফারেন্সিয়েট হওয়া শুরু করেছে। আচ্ছা, তো এই জিনিসটাই জিজ্ঞেস করে যে আমাদের এই রেসিপ্রোকাল ইন্ডাকশনটা কি আর কোন স্টেজে হয়, অর্থাৎ এটা কোন স্টেজে হচ্ছে, অর্গানাইজিং স্টেজে। ঠিক আছে, এবার আসি যে আমাদের ফর্মেটিভ স্টেজে কি হচ্ছে। তো ফর্মেটিভ স্টেজে এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস ঘটে, সেটা হচ্ছে টমস প্রসেস। হ্যাঁ, তো প্রায় জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ টমস প্রসেস, তখন আপনি এটা এক কথা অ্যান্সার দিবেন যে ইটস আ সাইটোপ্লাজমিক এক্সটেনশন অফ অ্যামিলোব্লাস্ট। ঠিক আছে, তো টমস প্রসেসটা কোন দিকে ঘটছে, মানে কোন স্টেজে হচ্ছে, এটা ফর্মেটিভ স্টেজে। অনেক সময় টমস প্রসেস আর টমস ফাইবার নিয়ে হচ্ছে পার্থক্য জিজ্ঞেস করা হয়, তো পার্থক্যটা আমি হচ্ছে এই ভিডিও শেষে আর কি বলে দিব। যদি আপনাদের দরকার হয় তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্ট সেকশনে পার্থক্যের ছবিটা দিয়ে দেবো। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করা যে হোয়াট ইজ রিভার্স পোলারিটি। এখন রিভার্স পোলারিটিটা কি, রিভার্স পোলারিটি অর্থাৎ আমাদের দুই মানে পোল, যেহেতু আমরা জানি পোলারিটি মানে কি পোল। হ্যাঁ, দুইটা মেরু। তো আমরা জানি যে আমাদের নিউক্লিয়াসটা একদম মাঝখান বরাবর
তাই না, যখন একদম হচ্ছে ফার্স্টের দিকে মরফোজেনিক স্টেজে ছিল তখন। আস্তে আস্তে দেখা যায় কি নিউক্লিয়াসটা একদম নিচের দিকে, মানে নিউক্লিয়াসটা একদম উপরের দিকে চলে যায়, আর ওখানে যে সেল অর্গানালিজগুলো থাকে একটা সেলের মধ্যে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপারেটাস, সেন্ট্রিওল, মাইটোটিউবুল, সব কিছু একদম নিচের দিকে নেমে আসে। তো এই যে দুই মেরুতে চলে গেল, দুই প্রান্তে চলে গেল, এটাকেই বলা হচ্ছে রিভার্স পোলারিটি। এই কোশ্চেনটাও জিজ্ঞেস করে যে হোয়াট ইজ রিভার্স পোলারিটি। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন জিজ্ঞেস করতে পারে আচ্ছা টমস প্রসেসটা তো তৈরি হয়েছে, তো এটা কখন লস হয়, ঠিক আছে। তো এখানে দেখেন লেখা আছে যে টমস প্রসেস ইজ লস্ট বিফোর দ্য লাস্ট ফেজ অফ সেক্রেটারি স্টেজ। তো তখন আর কি টমস প্রসেসটা একদম মানে শেষ হয়ে যায়। এখন টমস প্রসেসের ছবিটাও কিন্তু আমাদেরকে আঁকতে দিয়েছিল, আপনাদের হয়তো নাও আঁকতে দিতে পারে যেহেতু প্রফ, বাট কার টার্ম হলে কিন্তু আঁকতে দিবে। এটা হচ্ছে আমাদের টমস প্রসেসের ছবিটা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে টমস প্রসেসের ছবি। এখানে এরকম দেখাতে হবে যে এটা হচ্ছে টমস প্রসেস, আর এখানে হচ্ছে ওরা আস্তে আস্তে এনামেলটাকে তৈরি করছে। আর এই যে আমি বললাম না যে মাছ বরাবর যে নিউক্লিয়াসটা থাকে, অর্থাৎ কি এই যে এই জায়গাটা, এখানে নিউক্লিয়াসটা ছিল, এরপর নিউক্লিয়াসটা কি হয়েছে আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে, আর সেল অর্গানালিজগুলো নিচের দিকে চলে আসছে। এটাকে আমরা বলতেছি যে রিভার্স পোলারিটি। তারপর দেখেন আস্তে আস্তে কিন্তু সেলটা আস্তে আস্তে টল হয়ে যাচ্ছে, তাই না, সেলটা আস্তে আস্তে টল হয়ে যাচ্ছে, আর লাস্টের দিকে আমরা দেখবো যে সেলটা একদম লো কলামনার সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটাও খুব ধরে। এখন আসেন এখানে আবার আমরা দুটো জাংশনাল কমপ্লেক্স পাবো, একটা হচ্ছে প্রক্সিমাল, একটা ডিস্টাল। প্রক্সিমাল যেটা সেটা স্ট্র্যাটাম ইন্টারমিডিয়ামের দিকে মুখ করে থাকে, আর ডিস্টাল যেটা সেটা হচ্ছে ডেন্টিনের দিকে মুখ করে থাকে। আচ্ছা, যেহেতু এটা ভাইবা আর আমি এটা খুব শর্ট করে আর কি বলার চেষ্টা করতেছি, এই জন্য ভিডিওটা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্য আমি শর্ট করে বলার চেষ্টা করতেছি। আপনারা যদি কিছু না বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা কিন্তু ইউটিউবেও দেওয়া থাকবে আর ফেসবুক পেজেও দেওয়া থাকবে, যার যেখানে সুবিধা সেখান থেকেই আপনারা দেখে নিতে পারেন। দুইটারই সেম নাম, টেলস অফ মেডিকেল স্টাডিজ, ঠিক আছে। ফেসবুক পেজে যদি আপনারা ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন। আর অন্য যে কোনো টপিকে যদি আপনার প্রবলেম হয়, ডেন্টাল অ্যানাটমি, এসডিএম বা ফিজিও বায়ো, যে কোনো কিছু আপনারা জাস্ট কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি ওটার উপর ভিডিও দিয়ে দেবো। এরপরে আসেন এখানে ম্যাচুরিটি স্টেজে কী হয়, এখানে দুইটা সাব স্টেজ হয়, একটা হচ্ছে ট্রানজিশন, একটা মডুলেশন। তো আপনারা যদি একটু পড়তে চান যে ট্রানজিশনে কী হয়, তাহলে এইভাবে বলতে পারেন যে এখানে অ্যামিনোব্লাস্ট যেটা সেটা খুব শর্ট হয়ে যায়, আস্তে আস্তে শর্টার হয়ে যায়, আর এই শর্টার অ্যামিনোব্লাস্টগুলো পুরোপুরি স্টপ, মানে সেক্রেশনটা স্টপ করে দেয়। আমরা কি জানি যে ওরা কিন্তু আগে এনামেল ম্যাট্রিক্সটা সিক্রেট করতেছিল, এখন দেখবো যে ওদের সেক্রেশনটা পুরোপুরি স্টপ হয়ে যায়। আর প্রায় 25% মতো অ্যামিনোব্লাস্টের ক্ষেত্রে অ্যাপোপ্টোসিস দেখা যায়। হ্যাঁ, অ্যাপোপ্টোসিস কাকে বলে আমরা কিন্তু সবাই এটা ইন্টারে পড়ে এসেছি। আচ্ছা, তো এর মাধ্যমে দেখা যায় যে এনামেল প্রোটিন যেগুলো থাকে ওগুলো আস্তে আস্তে মানে রিমুভ হওয়া শুরু করে সেল থেকে। এরপরে আসে মডুলেশন স্টেজ। মডুলেশনটাও খুব জিজ্ঞেস করে যে হোয়াট ইজ মডুলেশন। তো এই স্টেজটা যদি মেনলি বলতে চাই তাহলে আমরা এভাবে বলবো যে এখানে মেনলি আমাদের যে অর্গ্যানিক যে ইয়েগুলো ছিল, অর্গ্যানিক সাবস্টেন্স যেগুলো ছিল ওগুলো আস্তে আস্তে সেল থেকে বের হয়ে যায়, আর আমরা এখানে ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়ালগুলো আস্তে আস্তে সেলের ভিতর ঢুকে। হ্যাঁ, কীভাবে ঢুকে আমরা জানি এখানে দুইটা এন্ড থাকে, একটা রাফেল এন্ড থাকে, একটা স্মুথ এন্ড থাকে। আচ্ছা, তো এই যে রাফেল এন্ডের যেই দিকটা আমি ছবি দেখিয়ে দেবো একটু পর, রাফেল এন্ডের দিক থেকে দেখা যাবে আমাদের ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়ালগুলো। তো এই যে রাফেল এন্ডের দিয়ে আমাদের ইনঅর্গ্যানিক যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো আস্তে আস্তে ঢুকবে, অর্থাৎ ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়াল, সল, এগুলো সব এখানে এন্টার করবে, আর আমাদের যে স্মুথ এন্ড ওখান দিয়ে আমাদের ওয়াটার আর প্রোটিনটা বের হয়ে যাবে। একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এদিকে যেই আপনি একটু দেখতে পাচ্ছেন এখানে খাঁচকাটা, এটা হচ্ছে আমাদের রাফেল এন্ড। হ্যাঁ, আর যখন এটা একদম সোজা থাকবে তখন তাকে আমরা বলবো স্মুথ এন্ড। তো আমাদেরকে আসলে এই ছবিটা আঁকতে দিয়েছিল। আর যদি আপনাদের ম্যাম পাই বানায় তাহলে আপনারা সবসময় মনে রাখবেন যে ম্যাম হচ্ছে ছবি আঁকতে দেয়, যেমন ক্রস সেকশন অফ টুথ আঁকতে দিতে পারে, বা হচ্ছে আমাদের সময় তো পাল্পের যে জোনগুলো ওগুলো আঁকতে দিত। তো এই যে আমাদের রাফেল এন্ড আর স্মুথ এন্ডের মধ্যে যে একটা সাইক্লিক চেঞ্জ হচ্ছে, অর্থাৎ রাফেল এন্ড দিয়ে কিছু ঢুকছে, স্মুথ এন্ড দিয়ে আমাদের ওয়াটার প্রোটিনটা বের হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের মডুলেশন, ঠিক আছে। তো এই জিনিসটাও জিজ্ঞেস করে, এটাও একটু জেনে রাখবেন। এরপরে আসেন প্রোটেক্টিভ স্টেজ। প্রোটেক্টিভ স্টেজটাও আরও ইজি, এখানে কিছুই না, শুধুমাত্র যখন দেখা যায় যে অ্যামিনোব্লাস্টগুলো একদম পুরোপুরি ক্যালসিফাই হয়ে গেছে তখন তারা তাদের কলামনার অর্থাৎ লম্বা যে এই শেপটা ওটা লস্ট করে তারা কিউবয়েডাল হয়ে যায়, অর্থাৎ এই যে এখানে যে লম্বা শেপ ছিল এই কলামনার শেপটা লস্ট করে তারা আস্তে আস্তে কিউবয়েডাল অর্থাৎ চারকোনা ছোট্ট একটা শেপের হয়ে গেছে। এরপর দেখেন এখানে কি বলেছে যে এরা আস্তে আস্তে কী করে, এই সেলগুলো হচ্ছে রিডিউসড এনামেল এপিথেলিয়াম তৈরি করে। হ্যাঁ, তো এটাও কিন্তু খুব জিজ্ঞেস করা যে রিডিউসড এনামেল এপিথেলিয়ামটা আসলে কি, কখন পাবো, কোথায় পাবো। আর এই রিডিউসড এনামেল এপিথেলিয়ামটা কী করে, এটা হচ্ছে আমাদের ম্যাচিউর এনামেলের একদম ইয়েতে থাকে, সারফেসের দিকে আর কি পাওয়া যায়, মানে এটা সারফেসকে প্রোটেক্ট করে রাখে, ঠিক আছে। আর এটা কি করে, এটা আমাদের টুথ ইরাপশনের সময় এটা হচ্ছে হেল্প করে। এরপরে আসেন ডেসমোলাইটিক স্টেজটা। হ্যাঁ, তো আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাকে বলি নাই যে রিডিউসড এনামেল এপিথেলিয়ামটা এটা কিন্তু আমাদের টুথ ইরাপশনের সময় হেল্প করে, আর এটা হচ্ছে ওই যে আমরা ইরাপশন শেডিংয়ে পড়বো যে ওখানে গবার্নিকুলার কর্ড তৈরি করে টুথটা ইরাপ্ট হয়, যার কারণে কিন্তু টুথে ব্লিডিং হয় না। তো এই কোশ্চেনটাও কিন্তু খুব করে, ওটা ইরাপশন শেডিং পড়ানোর সময় আমি বলে দেবো। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে ডেসমোলাইটিক স্টেজটা কি, তো এটা হচ্ছে এটা। তো যদি আপনি ডেসমোলাইটিক স্টেজ সম্পর্কে ধারণা না থাকে এখান থেকে একটু পড়ে রাখতে পারে যে এখানে আমাদের রিডিউসড এনামেল এপিথেলিয়াম যেটা সেটা হচ্ছে এনজাইম তৈরি করে।
তো এই এনজাইমটার কাজ কি? এটা হচ্ছে আমাদের রিডিউসড এপিথেলিয়ামের নিচে যে কানেকটিভ টিস্যুটা ছিল তাকে একদম ডিস্ট্রয় করে দেয়। যেহেতু এখানে আর কোনো কানেকটিভ টিস্যু নাই, তাহলে কি দেখা যায় যে রিডিউসড এপিথেলিয়াম আর ওরাল এপিথেলিয়ামটা তারা একসাথে হয়ে যায়। একসাথে হয়ে তারা কি করে, একটা পাথওয়ে তৈরি করে, একটা লাইন তৈরি করে, যার মাধ্যমে কিন্তু দেখা যায় পরবর্তীতে দাঁতটা আস্তে আস্তে উঠতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে গবর্নিকুলার কর্ডের সাথে রিলেটেড। এই কোশ্চেনটাও জিজ্ঞেস করে যে দাঁতটা উঠার সময় কেন ব্লিডিং হয় না। তো দেখা যাচ্ছে আপনাদেরকে লাইফ সাইকেল অফ ফ্যামিলিওলাস জিজ্ঞেস করতেছে, এখান থেকে ওখানে চলে গেল যে কেন হচ্ছে এখান থেকে ব্লিডিং হচ্ছে না। তো আপনাদেরকে এটা সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বাকি ডেভেলপমেন্টগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো। যেহেতু এটা ভাইবার কোয়েশ্চেনগুলো ছিল, তো এখানে ভাইবার অ্যান্সারগুলো আপনারা কীভাবে দিতে পারবেন সেটাই বলে দেওয়ার চেষ্টা করেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু কমেন্ট সেকশন সবসময় খোলা আছে। আর ভাইভাতে যদি আপনারা এভাবে বলেন তাহলেই কিন্তু মোটামুটি হবে, ঠিক আছে? এর বাহিরে কিছু বলার দরকার নেই। আর লাইফ সাইকেল অফ ফ্যামিলিওলাস থেকে কিছু জিজ্ঞেস করে না, কিন্তু এই লাইফ সাইকেল অফ ফ্যামিলিওলাস থেকে কোয়েশ্চেন অবশ্যই জিজ্ঞেস করবে। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনগুলো বাহিরে আসলে কোয়েশ্চেন জিজ্ঞেস করার কথা না। তাও যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে বা আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।